নমস্কার, আমি ডক্টর অনির্বাণ চক্রবর্তী। আপনারা নিশ্চয়ই জানেন যে ডায়াবেটিস কখনো একা আসে না, সে তার সাথে নিয়ে আসে অন্যান্য সমস্যা, যেমন কিডনির প্রবলেম, হার্টের প্রবলেম, লিভারের প্রবলেম, চোখের প্রবলেম, নার্ভের প্রবলেম। এবার ডায়াবেটিসটা আন্ডার কন্ট্রোল রাখলে এই অন্যান্য অর্গানগুলো ভালো থাকে, কিন্তু স্পেশালি কিডনির জন্য আর লিভারের জন্য কিছু এক্সট্রা জিনিস আপনাকে খেয়াল রাখতে হবে। আদৌ প্রবলেমগুলো হয়েছে কিনা সেটা আপনাকে জানতে হবে, এবং তার কি বেস্ট চিকিৎসা আছে সেগুলো জেনে আপনাকে চেষ্টা করতে হবে সেই চিকিৎসাগুলো আপনার ডাক্তারের সাথে আলোচনা করে পারলে নিতে, যাতে আপনার উপকারটা হয়। খুব রিসেন্টলি লাস্ট উইকেই আমি দুজন পেশেন্ট দেখলাম যাদের বয়স 45-47 এরকম, এবং তাদের কিডনি অলরেডি অনেকখানি ড্যামেজ হয়ে গেছে, মানে এতটাই ড্যামেজ যে ডায়ালিসিস লাগার একটা সম্ভাবনা দেখা দিয়েছে। এবং এটা খুবই আনফর্চুনেট, বিকজ কিডনির রোগ, লিভারের রোগ, হার্টের রোগ, এগুলো কিন্তু অনেকখানি আপনি নিজে খুব ইজিলি অ্যাভয়েড করতে পারবেন যদি আপনি আমার কথাগুলো যেগুলো আমি বলেছি সেগুলো শোনেন। তাহলে এই ভিডিওতে কিছু মূল্যবান পরামর্শ দেওয়া কিছু পুরনো ভিডিও পরপর আমি একসাথে জুড়ে ভিডিওটা বানালাম। এগুলো দেখুন, নিশ্চয়ই উপকার পাবেন। হার্ট সংক্রান্ত যে ভিডিওগুলো আমার ডিটেলে আছে সেগুলো আমি একটা লিঙ্ক করে দিলাম, ওই লিঙ্কটাও ক্লিক করে এই ভিডিওর পরে দেখে নেবেন। তাহলে কিডনি, হার্ট এবং লিভার সম্পর্কে আপনার খুব ভালো আইডিয়া হয়ে যাবে যে কি করলে এই রোগের হাত থেকে আপনি বাঁচতে পারবেন, আপনার ডায়াবেটিস থাক আর না থাক। মন দিয়ে দেখুন, আর কিছু প্রশ্ন থাকলে আমাকে কমেন্টে লিখে দেবেন। আশা করি ভিডিওটা কাজে লাগবে, ভালো করে মন দিয়ে দেখুন। আজকে আমরা আলোচনা করব যে কিডনির জন্য আপনি কি করতে পারেন যাতে আপনার কিডনিটা ভালো থাকে। এবং এই নিয়ে আমি অনেক ভিডিও করেছি যে আপনি কিডনি ভালো রাখতে গেলে কি করতে হবে। তার জন্য মেন হচ্ছে যে আপনাকে ডায়াবেটিস এবং হাই ব্লাড প্রেশারকে কন্ট্রোলে রাখতে হবে, ঠিকঠাক ওষুধ খেতে হবে, ডাক্তার যেন এমন ওষুধ না দেয় যাতে কিডনির ক্ষতি হবে, এবং এনাফ পরিমাণে জল খেতে হবে। কতটা আপনার জন্য এনাফ সেটা আপনাকে আপনার এক্সপিরিয়েন্স ডাক্তার বলে দেবে। আজকে আমি জেনারেলি বলছি যে আপনি কি করতে পারেন আপনার রোগ থাকুক না থাকুক, যাতে আপনার কিডনি খারাপ না হয়। তাহলে প্রথম কথা হচ্ছে এটা বুঝতে হবে যে 7 জনের মধ্যে 1 জন অ্যাডাল্ট সারা জীবনে কিডনির একটা রোগ তার হবে, এবং এই যে কিডনির রোগ তার হলো 10 জনের মধ্যে 9 জন জানতেই পারবে না যতক্ষণ না তার কিডনির রোগটা বেশ অ্যাডভান্সড হয়ে যাচ্ছে। তাহলে এটা কিন্তু খুব একটা সিরিয়াস একটা ডেটা যে 7 জনের মধ্যে 1 জনের কিডনির রোগ হয়, মানে এটা বেশ কমন। কিন্তু 10 জনের মধ্যে 9 জন জানবেই না যে তার কিডনির রোগ আছে যতক্ষণ না এটা একটা অ্যাডভান্স রোগ হয়ে আপনাকে প্রবলেম দিচ্ছে। তাহলে গাড়ি আপনি যদি কেনেন, আপনাকে তো গাড়িটা সার্ভিসিং করতে হবে যাতে কোনো প্রবলেম না হয়। প্রবলেম হলো তারপরে আপনি সার্ভিস স্টেশনে নিয়ে গেলেন, কোনো লাভ নেই, অলরেডি ড্যামেজ হয়ে গেছে। কিডনির ক্ষেত্রেও তাই। তাহলে কি আপনাকে করতে হবে? প্রথম কথা হচ্ছে যদি আপনার রিস্ক ফ্যাক্টর থাকে, মানে মনে করুন আপনার লাইফস্টাইল খুব খারাপ, আপনি খাওয়া দাওয়া ঠিকমতো করেন না, আপনি ওভারওয়েট, আপনার ডায়াবেটিস আছে, আপনার হাইপার টেনশন আছে, আপনি কোনো ওষুধ খান, যে কোনো ওষুধ থেকেই কিডনির প্রবলেম হতে পারে, তাহলে আপনার কিডনির টেস্ট মাঝে মাঝে করে দেখতে হবে কিডনি ঠিক আছে কি নেই। সেটা আপনার ডাক্তার নিশ্চয়ই দায়িত্ব নিয়ে করবেন, আপনাকেও দায়িত্ব নিয়ে সেটা টাইমে টাইমে করতে হবে। যদি এগুলো থাকে তাহলে আপনি দায়িত্ব নিয়ে আপনার ক্রিয়েটিনিন, ইউরিয়া, সোডিয়াম, পটাশিয়াম টেস্ট করে নেবেন। এছাড়া যদি আপনি দেখেন যে আপনি খুব টায়ার্ড হয়ে যাচ্ছেন, আপনি যদি দেখেন যে আপনার ইউরিনের কোয়ান্টিটি বা কালার চেঞ্জ হয়েছে, বা ইউরিনটা খুব ফ্রদি, ফোমি হয়ে গেছে, মানে বাবলস হয়ে গেছে, সোডা ঢাললে যেরকম হয় সেরকম হয়ে আছে, তার মানে প্রোটিন লিক হচ্ছে, বা যদি দেখেন যে আপনার মুখ ফুলে যাচ্ছে, পায়ের পাতা ফুলে যাচ্ছে, এরকম যদি কোনো সিমটম হয়, তাহলে কিন্তু অবশ্যই আপনি তাড়াতাড়ি ডাক্তার দেখান এবং টেস্ট করুন যে অন্য কোনো রোগ হয়েছে কিনা। এগুলো কিন্তু এন্ড অর্গান ড্যামেজ, মানে অলরেডি আপনার বেশ অ্যাডভান্স ডিজিজ হয়ে গেছে। যদি এগুলো নাও হয়, রুটিনলি বছরে একবার ক্রিয়েটিনিন টেস্ট করে দেখবেন যে ক্রিয়েটিনিন ঠিক আছে কিনা। তাহলে কি টেস্ট আমরা করি যাতে কিডনি ভালো আছে কিনা দেখা যায়, এবং তার ট্রিটমেন্টগুলো কি আমি অল্প করে বলে দিচ্ছি। তাহলে প্রথম কথা হচ্ছে যে যেটা বললাম, ইউরিয়া, ক্রিয়েটিনিন, সোডিয়াম, পটাশিয়াম, এগুলো বেসিক্যালি আমরা বলি রিনাল ফাংশন টেস্ট, এগুলো করা হয়। তাছাড়া ইউরিনের একটা রুটিন টেস্ট করা হয়। ইউরিন রুটিন টেস্টে নর্মাল পেশেন্ট হলে তার সব কিছু নেগেটিভ আসবে, তার না থাকবে ব্লাড, না থাকবে লিউকোসাইট, না থাকবে প্রোটিন।
তাহলে এগুলো যদি একটাও পজিটিভ থাকে, স্পেশালি যদি প্রোটিন পজিটিভ থাকে বা ব্লাড পজিটিভ থাকে, সেটা কিন্তু ব্যাড সাইন, শিগগির ডাক্তার দেখাতে হবে। তাহলে বেসিক হচ্ছে ব্লাড টেস্ট, তার সাথে ইউরিনের টেস্ট। এছাড়া যদি আপনার অলরেডি কোনো ওষুধ খান বা কোনো রোগ থাকে, তাহলে ইউরিনে দেখতে হয় কতটা প্রোটিন বেরোচ্ছে, যেটাকে ACR বলে, অ্যালবুমিন ক্রিয়েটিনিন রেশিও। ওটাও ডাক্তার আপনাকে হয়তো বছরে একবার চেক করে দেখবে। তাহলে এইগুলো চেক করলেই মোটামুটি বোঝা যাবে কিডনি ফাংশন কেমন চলছে। আর GFR বলে একটা টেস্ট হয়, সেটা ক্যালকুলেট করে ল্যাব থেকে, আপনাকে ভালো ল্যাব থেকে যদি টেস্ট করেন, সেটা আপনাকে ক্যালকুলেট করে GFR এমনি বলে দেবে। তাহলে এই হচ্ছে বেসিক টেস্ট। তার সাথে মাঝে মাঝে আলট্রাসাউন্ড টেস্ট করতে হয়, যে কিডনির কন্ডিশন কী, কিডনিতে কোনো অন্য রোগ আছে কি না, কিডনির কোনো অবস্ট্রাকশন হচ্ছে কি না, এগুলো দেখতে হয় আলট্রাসাউন্ড করে মাঝে মাঝে। সেটা হয়তো বছরে একবার কি 2 বছরে একবার কি 5 বছরে একবার, ডিপেন্ডিং অন আপনি কীরকম কন্ডিশনে আছেন। তাহলে এই গেল টেস্ট। এবার হচ্ছে ট্রিটমেন্ট। এবার ট্রিটমেন্ট অনুযায়ী যেটা বললাম, প্রথম হচ্ছে প্রেশার ঠিক রাখতে হবে, ব্লাড গ্লুকোজ ঠিক রাখতে হবে, ঠিকঠাক ওষুধ খেতে হবে যাতে ক্ষতি না হয়, এবং জল এনাফ খেতে হবে। এ তো গেল। এবার ওষুধ কী কী দেওয়া যেতে পারে যাতে কিডনির উন্নতি হয়। এবার এই ব্যাপারে আমি খুব দুঃখের সঙ্গে জানাচ্ছি যে ইন্ডিয়াতে আমি যা ট্রিটমেন্ট দেখি, সেটা কিন্তু অনেক ক্ষেত্রেই ঠিক ট্রিটমেন্ট দেখি না, এবং সেটা অনেক কোয়ালিফাইড নেফ্রোলজিস্টের থেকেও আমি ঠিক ট্রিটমেন্ট আনফর্চুনেটলি দেখি না। তো কিডনি ট্রিটমেন্টের মেন ব্যাপার হচ্ছে, এমন কিছু ব্যাপার নেই যাতে পুরো কিডনি ম্যাজিক্যালি ইমপ্রুভ করে যাবে। কিডনি ইমপ্রুভ করছে কিনা দেখার জন্য ACR টেস্ট করতে হয় এবং ক্রিয়েটিনিন টেস্ট করতে হয়। তাহলে 3টে ক্যাটাগরির ওষুধ আছে যেটা দিলে ACR এবং ক্রিয়েটিনিন ইমপ্রুভ করে। একটা ক্যাটাগরি হচ্ছে ACE ইনহিবিটর বা ARB বলে। আগেকার দিনে র্যামিপ্রিল জাতীয় একটা ওষুধ পাওয়া যেত, এখনকার দিনে টেলমিসাটান, ক্যান্ডেসাটান এই টাইপের ওষুধ পাওয়া যায়, সেগুলো। সেকেন্ড হচ্ছে SGLT2 ইনহিবিটর বলে, যেটার এন্ডে গ্লিফ্লোজিন আছে, এম্পাগ্লিফ্লোজিন, ক্যানাগ্লিফ্লোজিন, ড্যাপাগ্লিফ্লোজিন। যদি আপনি ডায়াবেটিক হন, অবশ্যই এই ওষুধগুলো আপনাকে খেতে হবে কিডনি ভালো রাখার জন্য। আর 3 নম্বর হচ্ছে নতুন একটা ক্যাটাগরির ওষুধ বেরিয়েছে, যেটা হ্যাজ প্রুভেন টু বি অফ বেনিফিট, এবং এটা হচ্ছে একটা অ্যান্টি ফাইব্রোটিক গ্রুপের ওষুধ, সেটা হচ্ছে ফিনরেনন গ্রুপের একটা ওষুধ। তাহলে এই 3টে মাত্র ওষুধ আছে যেটা প্রুভেন ওয়ার্ল্ড ওয়াইড এবং ওয়ার্ল্ড ওয়াইড অ্যাপ্রুভড, যাতে কিডনি ইমপ্রুভ করে। এছাড়া ডাক্তাররা আপনাকে অনেক ওষুধ দিয়ে থাকতে পারে, সেগুলোতে বেসিক্যালি কোনো কাজ হয় না। তার মধ্যে একটা ওষুধ আমি স্পেসিফিক্যালি বলছি, সেটা হচ্ছে ডায়ুরেটিক গ্রুপের ওষুধ, কমনলি ডাইটর নামে পাওয়া যায়। ওই ওষুধটা কিন্তু একটু বুঝে শুনে খেতে হবে। যদি আপনার পা ফোলা থাকে, মুখ ফোলা থাকে, আপনার ফ্লুইড ওভারলোড থাকে, অবভিয়াসলি এই জাতীয় ওষুধ আপনাকে খেতে হবে, যেটাকে ডায়ুরেটিক গ্রুপের ওষুধ বলে। কিন্তু যখন আপনি ড্রাই, মানে আপনার কোনো পা ফোলা নেই, তখন কিন্তু এগুলো খেলে ক্ষতি হতে পারে। সুতরাং এক্সপার্ট ডাক্তারের আন্ডারে থেকে মনিটরিং ভালো করে মানে রেগুলার ব্লাড টেস্ট করে এই ওষুধের ডোজটা কিন্তু অ্যাডজাস্ট করতে হয়। চোখ বন্ধ করে ডাক্তার আপনাকে একবার দেখলো আর আপনি চোখ বন্ধ করে সেই ওষুধ 6 মাস খেয়ে গেলেন, এটা করলে কিন্তু হবে না, স্পেশালি ডায়েটর গ্রুপের ওষুধ। আরেকটা গ্রুপের ওষুধ আছে যেটা কমনলি ডাক্তাররা দেয়, তার কোনো অ্যাজ কোনো এভিডেন্স নেই যে ওতে কাজ করে। আমি আর নাম নিচ্ছি না, বাট আপনাকে যে 3টে গ্রুপের ওষুধ বললাম, এই গ্রুপের ওষুধ ছাড়া অন্য কোনো গ্রুপের ওষুধে কোনো কাজ হয় না। তাহলে এই হচ্ছে বটম লাইন। তাহলে কী দাঁড়ালো ব্যাপারটা দাঁড়ালো, আপনাকে রেগুলার ব্লাড টেস্ট, ইউরিন টেস্ট, দরকার পড়লে আলট্রাসাউন্ড করে দেখতে হবে। একজন এক্সপিরিয়েন্স ডাক্তারের আন্ডারে থাকতে হবে, যে জানে কিডনি ডিজিজ সম্পর্কে। কিডনি ডিজিজ মানে যে নেফ্রোলজিস্টের কাছে যেতে হবে সেরকম নয়, কিন্তু কিডনির অর্ধেক রোগ কিন্তু হয় মেডিসিনের জন্য। সুতরাং মেডিসিনের ডাক্তারই কিন্তু কিডনির চিকিৎসা করতে পারে, যদি সে জানে তার লিমিটেশন, কখন রেফার করতে হবে, যদি সে জানে। সুতরাং এক্সপিরিয়েন্স মেডিসিন ডায়াবেটোলজিস্টের কাছে থাকবেন, তাহলেই হবে। কোনো স্পেশালিস্ট কিডনি ডাক্তারের কাছে গিয়ে লাভের থেকে ক্ষতি বেশি হতে পারে, কারণ আপনাকে মেন কিন্তু মেডিকেল ট্রিটমেন্টটা ভালো করে করতে হবে, মেডিসিন ঠিক খেতে হবে, ডায়াবেটিস, ব্লাড সুগার আন্ডার কন্ট্রোল রাখতে হবে। আর এগুলো যদি করেন, তাহলে আমি শিওর আপনার কিডনি নিয়ে কোনো সমস্যায় আপনি পড়বেন না। এই ব্যাপারে আমি মোটামুটি নিশ্চিন্ত। যদি আপনি ফর এক্সাম্পল আমার আন্ডারে যারা আছে, যারা কথা শোনে, লাইফস্টাইল চেঞ্জ করেছে, ওষুধ কমিয়েছে, অ্যাপ্রোপ্রিয়েট ওষুধ খায়, ইনঅ্যাপ্রোপ্রিয়েট ওষুধ কম খায়, বেশি ওষুধ কম খায়, তাদের ব্লাড গ্লুকোজ, ব্লাড প্রেশার আন্ডার কন্ট্রোল, কম ওষুধ খেয়ে, তাদের সারা জীবনেও কিডনির প্রবলেম হবে না। সুতরাং আপনারও কিডনির প্রবলেম হবে না যদি আপনি ঠিক জিনিসটা করেন। আশা করি ব্যাপারটা বুঝতে পারলেন। যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট সেকশনে লিখুন, আমি চেষ্টা করব উত্তর দিতে। যদি কাউকে জানেন যে কিডনির সমস্যায় ভুগছে, সে আজকে দক্ষিণ ভারত, কালকে হিল্লি দিল্লি করে বেড়াচ্ছে, কোনো লাভ নেই। তাকে বেসিকটা ঠিক করতে হবে। সে যেন বেসিক ট্রিটমেন্ট ঠিকঠাক করে, সেটা অনলাইনেও হয়,
চেম্বারে এসেও হয়, কলকাতাতেও হয়, আপনার বাড়িতে বসেও হয় অনলাইন। এটা নিয়ে কোনো বিরাট কোনো চিন্তার কোনো কারণ নেই। কিডনি নিয়ে চিন্তার করার কারণ নেই যদি আপনি এক্সপিরিয়েন্স ডাক্তারের আন্ডারে থেকে, যেটা বললাম, বেসিকগুলো ঠিকঠাক করেন। আশা করি বুঝতে পারলেন। এরকম কোনো পেশেন্ট আপনার চেনা থাকলে তাদের সাথে শেয়ার করুন, তাদের অনেক উপকার হবে। আর আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার এটা অন্য ভিডিওতে দেখা হবে। নমস্কার। আজকে আমরা আলোচনা করব ফ্যাটি লিভার নিয়ে। এবার ফ্যাটি লিভার নিয়ে আলোচনা করার আগে আমি একটু লিভার সংক্রান্ত একটা দুটো কথা বলে নিই। সেটা হচ্ছে, অনেক পেশেন্টই এসে আমাকে বলে যে আমার লিভারটা ভালো নেই বলে আমার হজম হচ্ছে না, আমার লিভারটা ভালো নেই বলে আমার এই রোগ হয়েছে, সেই রোগ হয়েছে। এই ব্যাপারে আমি জেনারেলি পেশেন্টদের বলি যে লিভার একটা আমাদের খুব ইম্পর্টেন্ট অর্গান, কিন্তু লিভার খারাপ হয়ে গেছে, লিভার পচে গেছে বলে ডাইজেশন হচ্ছে না, এই আইডিয়াগুলো বোধহয় ভুল। কারণ জেনারেলি স্পিকিং লিভারের তেমন রোগের কোনো চিকিৎসা অ্যাজ সাচ নেই। এবার লিভারের টনিক যে পাওয়া যায় সেটা ইন্ডিয়াতেই একমাত্র পাওয়া যায়। লিভারের টনিক কিন্তু বিদেশে কোনো জায়গায় বিক্রি হয় না। সুতরাং লিভারের টনিক অকারণে খাবেন না। ডাক্তারকে দেখিয়ে লিভারের কি রোগ হয়েছে সেটা দেখে তার ঠিকঠাক চিকিৎসা করুন। শুধু শুধু লিভারের জন্য 4টে লিভারের ক্যাপসুল, একটা লিভারের টনিক খেয়ে আপনার কোনো লাভ হবে না। তাহলে ফ্যাটি লিভারটা কি জিনিস? ফ্যাটি লিভার, দুঃখের কথা এই যে আগেকার দিনে লিভারের যা যা রোগ হতো পৃথিবীতে, তার মধ্যে কমনেস্ট ছিল লিভারের ইনফেকশন, যেটাকে বলা হতো হেপাটাইটিস। তারপরে হেপাটাইটিসের ট্রিটমেন্ট বেরিয়েছে, এখন খুব ভালো ট্রিটমেন্ট আছে। যদি আপনার হেপাটাইটিস বি, সি এটসেট্রা হয়ে থাকে, তাহলে আপনি যদি কোনো হেপাটোলজিস্ট, লিভার স্পেশালিস্টের আন্ডারে থাকেন, আমি শিওর আপনার হেপাটাইটিস সেরে গেছে। সুতরাং হেপাটাইটিস ছিল আগে সব থেকে কমন কজ অফ লিভার ডিজিজ। তারপরে হলো অ্যালকোহল, আর এখন হলো নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ। নাম থেকেই বোঝা যাচ্ছে, NAFLD বলা হয়, NAFLD, নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ, যেটাকে এখন আবার নতুন নাম হয়েছে MESLD, মেটাবলিক ডিজিজের সাথে যে স্টিয়াটোহেপাটাইটিস বলে। তো যাই হোক, এই নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ বা MESLD, এটার কারণটা কি? এটার কারণ আপনি নাম থেকে বুঝতে পারছেন, অতিরিক্ত চর্বি। যদি আপনার বডিতে অতিরিক্ত চর্বি থাকে, তাহলে সেই অতিরিক্ত চর্বি আপনার যেমন ব্লাড ভেসেলের মধ্যে জমা পড়ে আপনার হার্ট অ্যাটাক, স্ট্রোক এগুলো বাড়াচ্ছে, কিডনি খারাপ করছে। সিমিলারলি এটা লিভারেও ডাইরেক্টলি জমা পড়ে ফ্যাটি লিভার করছে। ফ্যাট যদি লিভারে থাকে, তাহলে সেই ফ্যাট ডাইরেক্টলি লিভারের প্রত্যেকটা সেলের জন্য টক্সিক, এবং টক্সিক হয়ে এটা আস্তে আস্তে ফাইব্রোসিস করে দেয়, মানে এটা স্কারিং করে দেয়, এবং তার থেকে লিভার সিরোসিস হতে পারে, এবং তার থেকে লিভার ক্যান্সারও হতে পারে। সুতরাং ফ্যাটি লিভার ডিজিজ কিন্তু ইগনোর করার নয়। আপনি যদি পেটের একটা আল্ট্রাসাউন্ড করেন, তাহলেই আপনি বুঝতে পারবেন আপনার ফ্যাটি লিভার ডিজিজ আছে কি নেই, থাকলে সেটা কতটা সিরিয়াস, গ্রেড 1, গ্রেড 2, গ্রেড 3। এছাড়া ব্লাড টেস্ট করলেও SGPT, SGOT থেকে একটা আইডিয়া পাওয়া যায় যে আপনার ফ্যাটি লিভার ডিজিজ হয়েছে কিনা। সুতরাং ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যে আপনার যদি ফ্যাটি লিভার ডিজিজ না ধরা পড়ে গিয়ে থাকে, অথচ আপনার শরীরে অনেক চর্বি, অনেক ভুঁড়ি, এবং আপনার ডায়াবেটিস আছে, বা আপনার হাই ব্লাড প্রেশার আছে, বা আপনার হাই কোলেস্ট্রল আছে, তাহলে দয়া করে লিভারের এই টেস্টটি করে নিন, লিভার ফাংশন টেস্ট, এবং ডাক্তারের সাথে পরামর্শ করে পেটের একটি আল্ট্রাসাউন্ড করে নিন। এর থেকে ধরা পড়বে আপনার ফ্যাটি লিভার আছে কি নেই। এবার যদি আপনার ফ্যাটি লিভার থাকে, তাহলে যেটা বললাম, যদি এটাকে আপনি কেয়ারফুলি ডিল না করেন, তাহলে এর থেকে লিভার সিরোসিস এবং লিভার ক্যান্সারও হতে পারে। এবং দুঃখের কথা এই যে হেপাটাইটিসের যেমন ট্রিটমেন্ট আছে, লিভার সিরোসিস এবং লিভার ক্যান্সারের একটি ট্রিটমেন্ট, সেটা হচ্ছে লিভার ট্রান্সপ্লান্ট, মানে একটি অন্য নতুন লিভার নিয়ে আপনার পেটে লাগানো। বুঝতেই পারছেন, এটা কোনো খেলার ব্যাপার নয়, এটা খুব ইজিলি অ্যাভেলেবল নয়। সুতরাং বেসিক্যালি এর কোনো ট্রিটমেন্ট নেই। সুতরাং আপনাকে ব্যাপারটাকে নিয়ে কেয়ারফুল হতে হবে। আপনার যদি ফ্যাটি লিভার ধরা পড়ে, তার মানে অলরেডি আপনার যে চর্বি এবং ভুঁড়ি এবং টাইপ 2 ডায়াবেটিস নিয়ে আপনি এতদিন ছেলেখেলা করছিলেন বা এতদিন কেয়ারলেস ছিলেন, এখন কেয়ারফুল হওয়ার সময় হয়েছে। বিকজ একটা এমন রোগ আপনার ধরা পড়েছে যার কোনো চিকিৎসা নেই। যদি না আপনি আপনার শরীরে ফ্যাট কমাতে পারেন, আপনাকে ডাক্তার হয়তো একটা দুটো ভিটামিন ই একটু এদিক ওদিক দেবে,
অন্যান্য ট্যাবলেট দেবে, কিন্তু তাতে কিন্তু কোনো লাভ হবে না যদি না আপনি ফ্যাট কমাতে পারেন। তাহলে ফ্যাট কি করে কমাবেন এটা নিয়ে তো আমার অনেক ভিডিও আছে। আমার যে ডায়াবেটিস ওবিসিটি রিভার্সাল প্রোগ্রাম আছে, ওই প্রোগ্রামগুলো করলে ফ্যাট কমবে। আপনাকে চেষ্টা করতে হবে, আপনার নলেজ দরকার যে কি করলে ফ্যাট কমবে, কেন আমার ফ্যাট হয়েছে, এবং আপনার ডিসিপ্লিন দরকার। যেটা আপনি এগ্রি করবেন যে আমি করতে পারবো, সেটা আপনাকে করতে হবে। আপনি যদি বলেন যে আমি দৌড়াতে পারবো, তাহলে আপনাকে দৌড়াতে হবে। আপনি যদি বলেন হাঁটতে পারবো, তাহলে হাঁটতে হবে। যদি বলেন বিস্কুট খাবো না, তাহলে বিস্কুট না খেয়ে থাকতে হবে। যদি বলেন একটা রুটি খাবো, তাহলে একটা রুটি খেয়ে থাকতে হবে। যদি বলেন মিষ্টি খাবো না, তাহলে রেগুলার মিষ্টি খেলে চলবে না। এইটুকু ডিসিপ্লিন আপনাকে মেনটেন করতে হবে, তাহলেই আপনার ফ্যাট কমবে। এবং ফ্যাট কমানোটাই ফ্যাটি লিভার কমানোর একমাত্র উপায়। তাহলে ইন সামারি কি দাঁড়ালো? ইন সামারি এই দাঁড়ালো যে লিভারের রোগ, লিভার পচে গেছে, লিভার খারাপ বলে আমার গ্যাস হচ্ছে, এইগুলো একদম বাজে কথা। লিভারের স্পেসিফিক কী রোগ হয়েছে সেটা স্পেসিফিক টেস্ট করে ডাক্তার দেখিয়ে, কোয়ালিফাইড ডাক্তার দেখিয়ে আপনাকে বের করতে হবে। লিভারের টনিক, লিভারের ক্যাপসুল অকারণে খাবেন না, লাভের থেকে ক্ষতি হওয়ার চান্স বেশি। কী রোগ হয়েছে, যদি সেটা ফ্যাটি লিভার হয়ে থাকে, তাহলে আপনার টনক নড়ার কথা। এতদিন যদি নিজেকে ইগনোর করে থাকেন, ফ্যাটি লিভার মানে আপনার এন্ড অর্গান ড্যামেজ হয়ে গেছে। আপনার যে অর্গানের একটা ড্যামেজ হয়েছে, এর কোনো ট্রিটমেন্ট নেই যদি না আপনি আপনার লাইফস্টাইল ঠিক করেন। লাইফস্টাইল ঠিক করা মানে কি? ওজন কমাতে হবে। ওজন কি করে কমাবেন? নিজের চেষ্টায় কমাবেন নাকি ডাক্তারের সাহায্য নিয়ে কোনো রিভার্সাল প্রোগ্রামে জয়েন করে কমাবেন, সেটা আপনার উপর। কিন্তু ওজন আপনাকে কমাতেই হবে। এটা নিয়ে ছেলেখেলা করার টাইম আর নেই যদি আপনার ফ্যাটি লিভার হয়ে গিয়ে থাকে। সুতরাং ফ্যাটি লিভারের একটাই চিকিৎসা, যেটা হচ্ছে ওজন কমানো। আর নইলে আরেকটা, টেকনিক্যালি স্পিকিং একটা চিকিৎসা আছে, লিভার ট্রান্সপ্লান্ট। এছাড়া আর কোনো চিকিৎসা তেমন নেই। তাহলে আশা করি ব্যাপারটা বুঝতে পারলেন। যদি ফ্যাটি লিভার হয়ে থাকে, ব্যাপারটা খুব সিরিয়াস, এখনই স্টেপ নিতে হবে। স্টেপ মানে আজ থেকেই ওজন কমানো শুরু করতে হবে। আশা করি কথাগুলো শুনে আপনি ব্যাপারটার সিরিয়াসনেস বুঝতে পারলেন এবং একটা পজিটিভ স্টেপ নেবেন। এবং আমি শিওর যদি পজিটিভ স্টেপ নেন, ওজন কমানোটা খুব কঠিন ব্যাপার নয়, যদি আপনি একটু ডিসিপ্লিন মেনটেন করেন আর একটু নলেজ আপনার থাকে যে কী করতে হবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, আপনার বন্ধুবান্ধব যাদের দেখবেন একটু পেটে চর্বি জমেছে, তাদের সাথেও শেয়ার করুন, কারণ এটা কিন্তু একটা টিকিং টাইম বম। তাদেরও আশা করি এটা কাজে লাগবে এবং তারা উপকৃত হবে। ভালো থাকবেন, আবার দেখা হবে। নমস্কার, আমি ডক্টর অনির্বাণ চক্রবর্তী। আজকে আমরা আলোচনা করব কিডনির সমস্যা নিয়ে। কারণ কিডনির সমস্যা হচ্ছে ডায়াবেটিসের যারা ভোগে, তাদের প্রত্যেকেরই একটা দুশ্চিন্তার কারণ যে আমাদের কিডনি খারাপ হয়ে যাবে না তো। এবার ডায়াবেটিস হচ্ছে কিডনি খারাপ হওয়ার একটা অন্যতম প্রধান কারণ সারা পৃথিবীতে। তাহলে আজকে আমরা বলবো যে আপনি কি কি করতে পারেন যাতে ডায়াবেটিস থাকলেও কিডনির সমস্যায় আপনাকে ভুগতে না হয়। এবার কিডনির সমস্যা, দেখুন পুরো কিডনির সমস্যা নিয়ে তো আমরা এইটুকু ভিডিওতে বলতে পারবো না। আজকে আমরা মেইনলি বলবো, যদি আপনার ডায়াবেটিস থাকে, যদি আপনার হাইপারটেনশন থাকে, যদি আপনি ওষুধ খান, তাহলে আপনার কিডনি সমস্যা হওয়ার কি কারণ, এবং যদি আপনি কিডনির সমস্যায় ভোগেন, তাহলে কি কি আপনি করতে পারেন যাতে সমস্যাটা খুব বাড়াবাড়ি না হয়। তাহলে প্রথম কথা হচ্ছে যে ডায়াবেটিস যদি আন্ডার কন্ট্রোল না রাখেন, তাহলে রক্তের যে বেশি শর্করা, এটা কিডনির জন্য ডাইরেক্টলি ড্যামেজিং, তাহলে আপনার কিডনির সমস্যা হওয়ার চান্স খুব বেড়ে যায়। তাহলে আপনাকে আপনার ব্লাড সুগার আন্ডার কন্ট্রোল রাখতে হবে। এবার ডাক্তার আপনাকে বলে দেবে যে আপনার টার্গেট কত। জেনারেলি স্পিকিং 90 থেকে 120 বা আরো কম যদি আপনি ইয়াং হন। আর এটা হচ্ছে খাওয়ার আগে। আর খাওয়ার পরে ধরুন 140, 160 যদি আপনি ইয়াং হন, আর 180, 200 হলেও চলবে যদি আপনি একটু বয়স্ক হন। চেষ্টা করতে হবে এর মাঝে আপনার ব্লাড সুগারটাকে রোজ রাখা। তাহলে আপনাকে রেগুলার ব্লাড সুগারটা টেস্ট করতে হবে এবং দেখতে হবে যে সুগারটা এরকম কন্ট্রোলে আছে কিনা। এবার এই ব্যাপারে আমার একটা ভিডিও আছে যে কি কি জিনিস ফলো করলে ডায়াবেটিসকে আন্ডার কন্ট্রোলে থাকে, ওটা দয়া করে দেখে নেবেন। ব্যাপারটা কিন্তু বিরাট কিছু কঠিন নয়। 2 নম্বর জিনিস যেটা আপনি করতে পারেন ডায়াবেটিস থাকলে,
সেটা হচ্ছে আপনার ওজনটাকে আন্ডার কন্ট্রোল রাখা। কারণ ওজন যদি বেশি থাকে, জেনারেলি সব ডায়াবেটিক, টাইপ 2 ডায়াবেটিক পেশেন্টেরই ওজন বেশি, ওজন যদি কন্ট্রোলে রাখেন তাহলে কিডনির উপর প্রেশারটাও কম করবে। 3 নম্বর যেটা করতে পারেন সেটা হচ্ছে, আবার যারা ডায়াবেটিসে ভোগে, জেনারেলি তারা তো শুধু ডায়াবেটিসে ভোগে না, তারা আরো প্রায় 10টা রোগে ভোগে। তার মধ্যে বেশি ওজন একটা, হাইপারটেনশন একটা। তাহলে যদি আপনার ব্লাড প্রেশার বেশি হয় তাহলে ব্লাড প্রেশারটাকে আন্ডার কন্ট্রোল রাখতে হবে। ব্লাড প্রেশার আন্ডার কন্ট্রোল কি করে রাখবেন? ওষুধ না খেয়ে, সেই ব্যাপারে আমার একটা ভিডিও আছে, যদি ওই নিয়মগুলো ফলো করেন দেখবেন ব্লাড প্রেশার অটোমেটিক্যালি আন্ডার কন্ট্রোল এসে যাচ্ছে। কিন্তু এটা মনে রাখবেন, যদি ব্লাড প্রেশার আন্ডার কন্ট্রোল না রাখতে পারেন তাহলে কিন্তু ওভার দ্য ইয়ার্স এটা কিডনি ড্যামেজ করবেই। সুতরাং দুটো জিনিস যদি আপনাকে করতে হয়, সুগার আন্ডার কন্ট্রোল রাখা এবং ব্লাড প্রেশার আন্ডার কন্ট্রোল রাখা। আর যখন বলছি আন্ডার কন্ট্রোল, যারা কিডনি ডিজিজে ভুগছেন বা ভুগতে যা শুরু করেছেন তাদের কিন্তু ব্লাড প্রেশারটা উপরের রিডিংটা 120 থেকে 130-এর মধ্যে রাখতে হবে, 120 রাখলেই হবে। তাহলে এই 3টে জিনিস আপনাকে করতেই হবে ডায়াবেটিক হলে, যাতে আপনার কিডনির সমস্যা না হয়। এছাড়া যদি আপনার কিডনির সমস্যা অলরেডি না হয়ে গিয়ে থাকে তাহলে বেশি করে জল খাবেন। কারণ আমাদের গরমের জায়গায় মিনিমাম দিনে 3 থেকে 4 লিটার জল খাওয়া উচিত। যদি বেশি খাবেন তো আরেকটু বেশি খেতে পারেন, কিন্তু জল বেশি না খেলে প্রিলিমিনারি ফেলিয়ার বলে একটা জিনিস, যে আপনার কিডনি ড্রাই হয়ে গিয়ে ভুগতে শুরু করবে, সেটা যেন না। তাহলে জল হোক, লিকুইড হোক, যেটা হেলদি লিকুইড সেরকম জিনিস খেতে পারেন। মানে লিকার টি খেলেন, ব্ল্যাক কফি খেলেন, টোটাল সারাদিনে 4 লিটার খাওয়ার চেষ্টা করবেন। আর যেটা খাওয়ার চেষ্টা করবেন সেটা হচ্ছে কম নুনওয়ালা খাওয়া আর বেশি সবজিওয়ালা খাওয়া, যেটাকে বলে ড্যাশ ডায়েট, DASH। এটা নিয়ে আমি কথা বলেছি। এটা করলে আপনার হাইপারটেনশনটাও কন্ট্রোলে থাকবে, কিডনিও সুস্থ থাকবে। তাহলে প্রসেস ফুড, তাতে অলওয়েজ দেখবেন নুন অ্যাড করা আছে। চেষ্টা করবেন প্যাকেজ প্রসেস ফুড না খেতে, আর রান্নায় নুন কম নেবেন। পাতে নুন তো নেবেনই না। টোটাল 5 গ্রাম নুন সারাদিনে ম্যাক্সিমাম আপনি খেতে পারেন, চেষ্টা করবেন তার মধ্যে রাখতে। তাহলে এইগুলো ছাড়া আরেকটা জিনিস যেটা আপনি করতে পারেন ডায়াবেটিক পেশেন্টে, যেটা কমনলি হয়, সেটা হচ্ছে কোলেস্টেরলটাকে আন্ডার কন্ট্রোল রাখা। যদি কোলেস্টেরল বেশি থাকে তাহলে আপনার কিডনির যে ব্লাড ফ্লো, যে ব্লাড ভেসেল দিয়ে কিডনিতে ব্লাড আসছে, সেখানেও কিন্তু একই জিনিস হতে পারে, যেটা আপনার হার্টে হলে হার্ট অ্যাটাক হয় আর ব্রেনে হলে স্ট্রোক হয়। কিডনিতেও কিন্তু রেনোভ্যাসকুলার ডিজিজ হতে পারে। তাহলে যাতে সেটা না হয়, কোলেস্টেরল লেভেলটাকে আন্ডার কন্ট্রোল রাখবেন। যে জিনিসগুলোতে কার্ডিওভ্যাসকুলার ডিজিজের চান্স বাড়ে, যেমন ধরুন স্মোকিং, সেটাকে আপনাকে অ্যাভয়েড করতে হবে। স্মোকিং করলে যেমন হার্ট অ্যাটাক, স্ট্রোক হতে পারে, তেমনি ওটাতে ক্রনিক কিডনি ডিজিজও হতে পারে। তাহলে স্মোকিং একটা করলেও রিস্ক থাকছে, স্মোকিং একদম বন্ধ করতে হবে। এছাড়া কি করতে পারেন? আপনাকে স্ট্রেসটা কমাতে হবে। যদি খুব বেশি স্ট্রেস নেন তার থেকেও কিন্তু কন্টিনিউয়াসলি কিডনিতে খুব বেশি ব্লাড ফ্লো হয়ে তার থেকে প্রবলেম হতে পারে। তাহলে স্ট্রেসটা কমাতে হবে, বিকজ স্ট্রেস থেকেও কিন্তু অনেক হরমোন বেরোয় যেটা বডিকে হার্ম করে, এই রোগগুলো বাড়ায়। তাহলে স্ট্রেস কম রাখতে হবে, কোলেস্টেরল কম রাখতে হবে, স্মোকিং বন্ধ করতে হবে, হাইপারটেনশন আন্ডার কন্ট্রোল রাখতে হবে, ডায়াবেটিস আন্ডার কন্ট্রোল রাখতে হবে। আরেকটা জিনিস যেটা করতে হবে, সেটা সবাই জানে কিন্তু আমরা খুব কম লোকই করি, সেটা হচ্ছে এক্সারসাইজ করা। এক্সারসাইজ করলে আপনার বডির ব্লাড ফ্লো বেটার হবে, এক্সট্রা ওয়েট কমবে, আর এই যে রোগগুলো ডায়াবেটিস, হাইপারটেনশন, সবই আন্ডার কন্ট্রোল থাকবে। তাহলে এক্সারসাইজ নিয়েও আমার ভিডিও আছে, দরকার পড়লে দেখে নিন। এবার লাস্ট জিনিস যেটা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কিডনি খারাপ হওয়ার। আমি জেনারেলি পেশেন্টদের বলি কিডনি খারাপ হওয়ার মেইনলি 3টে কারণ। এক হচ্ছে জল না খাওয়া বেশি, সেকেন্ড হচ্ছে ডায়াবেটিস, হাইপারটেনশন, এগুলোকে কন্ট্রোল না করা, এবং যদি কোনো রেনোভ্যাসকুলার ডিজিজ থাকে তাহলে এই স্মোকিং টোকিং এগুলোকে কন্ট্রোল না করা। বাট যেটা থার্ড জিনিস, সেটা হচ্ছে আমরা ডাক্তাররাই ভুল করে করি, সেটা হচ্ছে কিছু ওষুধ। এবার অনেক ক্ষেত্রে কিডনির টেস্ট না করে ডাক্তাররা ওষুধ কন্টিনিউ করে, তাদের কিন্তু কিডনির ক্ষতি হতে পারে। কিডনির যদি ক্ষতি হয়, কিডনির যদি ড্যামেজ হয়, একটা লেভেলের পরে কিন্তু অনেক ওষুধের ডোজ কমাতে হয় বা অনেক ওষুধ বন্ধ করতে হয়। যেমন ধরুন মেটফর্মিন, যদি ক্রিয়েটিনিন আপনার 1.5 এর বেশি হয়ে যায় তাহলে কিন্তু মেটফর্মিন দেওয়ার কথা নয়। কিন্তু আপনি যদি মেটফর্মিন খেয়ে যান আর ক্রিয়েটিনিন টেস্ট না করেন তাহলে কিন্তু এর থেকে ক্ষতি হতে পারে। কিন্তু মেটফর্মিন ইটসেলফ কিন্তু কিডনি কোনো ড্যামেজ করে না, কিন্তু মেটফর্মিন যদি আপনি কিডনি খারাপ হওয়ার পরে খান তাহলে ড্যামেজ হতে পারে। এরকম অনেক ওষুধের ডোজ আপনাকে চেঞ্জ করতে হবে। প্রেশারের ওষুধ বলুন,
সুগারের ওষুধ বলুন, যে কোনো ওষুধের ডোজই চেঞ্জ করতে হতে পারে যদি আপনার কিডনি ফাংশনটা খারাপ হতে থাকে। আর কিছু কিছু ওষুধ থেকে কিডনির ড্যামেজ হবে এবং আমরা অনেকে না বুঝে ওভার দ্য কাউন্টার ওষুধের দোকানওয়ালার কাছ থেকে আমরা ওষুধ কিনে খাই। ধরুন হেডেক হলো, আমরা কিছু নন স্টেরয়েডস খেলাম, ধরুন রোজ সকালবেলা আমরা একটা করে অ্যান্টাসিড খাচ্ছি। প্রত্যেকটা ওষুধ থেকে কিন্তু কিডনির ড্যামেজ হতে পারে। কিছু ব্লাড প্রেশারের ওষুধ থেকে কিডনি ড্যামেজ হতে পারে, সেজন্য ব্লাড প্রেশারের ওষুধ খেলে কিন্তু আপনাকে রেগুলার ব্লাড টেস্ট করতে হবে, ক্রিয়েটিনিন, সোডিয়াম, পটাশিয়াম এগুলো করতে হবে, স্পেশালি যদি আপনি ডায়াবেটিক গ্রুপের ওষুধ খান বা এএস ইনহিবিটর, এআরবি জাতীয় ওষুধ খান। তাহলে ওভারঅল কি দাঁড়াবে? ওভারঅল ব্যাপারটা হলো আপনার হাতে যে কন্ট্রোলটা আছে, যেটা আপনি করতে পারেন, যেটা করলে কিডনির সমস্যা আপনার হওয়ার চান্সটা অনেকখানি কমবে, সেটা হচ্ছে নিজেকে ওয়েল হাইড্রেটেড রাখা, এনাফ জল খাওয়া। 2 নম্বর হচ্ছে যে চেষ্টা করা যাতে বেশি ওষুধ খেতে না হয়, ডায়াবেটিস, হাইপারটেনশন আন্ডার কন্ট্রোল রাখা, বেশি ওষুধ না খেয়ে। 3 নম্বর হচ্ছে ওষুধ যেটা খাবেন আন্ডার ডক্টর সুপারভিশন, ডাক্তার যেরকম বলবেন সেরকম ডোজে খাবেন, ডাক্তার যেরকম বলবে সেরকম ব্লাড টেস্ট করবেন। আপনার শরীরে কোনো অসুবিধা হচ্ছে না হলে আপনি ডাক্তারকে 4 মাস, 5 মাস, 6 মাস, 7 মাস, 1 বছর দেখালেন না, একই ওষুধ খেয়ে গেলেন, এর মাঝে আপনার কিডনিটা খারাপ হয়ে গেল, এরকম কিন্তু হতেই পারে। সুতরাং রেগুলার ডাক্তারকে দেখাতে হবে যদি আপনি ওষুধ খান। আর ডাক্তার আপনাকে যখন টেস্ট করতে বলবে কিডনির জন্য, আপনাকে জেনারেলি ব্লাড টেস্ট করতে বলবেন, মাঝে মাঝে ইউরিন টেস্ট করতে বলবেন এবং আপনাকে আলট্রাসাউন্ড করতে বলতে পারেন। সেগুলো কিন্তু সময় মতো করিয়ে নেবেন। কিডনিটাকে অ্যাসেস করাটা ওভারঅল খুব ইম্পর্টেন্ট। তাহলে আশা করবো আপনার কিডনি সম্পর্কে অকারণ ভীতি থাকার কোনো কারণ নেই যদি আপনি পুরো ব্যাপারটাকে আন্ডার কন্ট্রোল রাখেন। আপনার শরীরের মতো ভালো সিস্টেম খুব কম আছে, শরীর নিজেই নিজের সিস্টেমটাকে খুব ভালো রাখে। আপনার দায়িত্ব হচ্ছে সেটাকে মেনটেন করা, মানে অকারণে এক্সট্রা ওষুধ খেয়ে বা জল কম খেয়ে বা অন্যান্য খারাপ খাবার খেয়ে, যেটা আমাদের খাবার কথা নয়, সেই রকম খেয়ে এটাকে যদি আপনি আপসেট না করেন, শরীর অটোমেটিক্যালি নিজেকে ঠিক রাখবে। তাহলে চেষ্টা করুন আপনার রোগ থাকলে সেগুলোকে আন্ডার কন্ট্রোল রাখা, ওষুধটা নিয়ম করে খেয়ে, টেস্ট নিয়ম করে করা, দেখবেন কিডনিতে কোনো সমস্যা আশা করি হবে না। আশা করবো এই ভিডিওটা আপনাদের কাজে লেগেছে। যদি আপনার মনে হয় আপনি এর থেকে উপকৃত হয়েছেন, এটা আপনার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজনের সাথে শেয়ার করুন, তাদেরও উপকার হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, আজকে আমরা আলোচনা করব যে ডায়াবেটিসে ডাক্তারকে কীরকম শিডিউলে আপনার দেখানোর কথা এবং আর কি টেস্ট আপনার করার কথা। এটা মনে রাখবেন যে ডায়াবেটিস কিন্তু আপনার নিজের শরীরের অসুখ, আর ডায়াবেটিসটা আপনার হয়েছে কারণ আপনার লাইফস্টাইলটা ঠিক নয়। লাইফস্টাইল যদি ঠিক করতে পারেন তাহলে ডায়াবেটিস রোগটাও আস্তে আস্তে সেরে যাবে। খুব কম ওষুধ খেয়ে আপনি ডেফিনেটলি ভালো থাকবেন। খুব ভালো করে লাইফস্টাইল করলে ওষুধ তো বন্ধই হয়ে যেতে পারে। কিন্তু যখন আপনি সেটা করছেন না, তখন আপনাকে ব্যাপারটাকে নিয়ে একটু কেয়ারফুল থাকতে হবে, কারণ ডায়াবেটিসকে বলা হয় সাইলেন্ট কিলার। সেটা কিন্তু এমনি বলা হয় না, বলা হয় এই কারণে যে ব্লাডে যদি গ্লুকোজের পরিমাণ বেশি থাকে, যে থ্রেশহোল্ডটা আপনাকে ডাক্তার বলে দেবে যে ফাস্টিং মনে করুন 110 আর পিপি মনে করুন 140, এর বেশি যদি ব্লাড সুগার থাকে তাহলে আপনার কিন্তু বডিতে ড্যামেজের সম্ভাবনা থাকছে। আর লং টার্ম যদি এরকম থাকে তাহলে বডিতে ড্যামেজ তো ডেফিনেটলি হবে। যাতে সেটা না হয় তাই আপনাকে রেগুলার ব্লাড টেস্ট করে, বাড়িতে গ্লুকোমিটার দিয়ে টেস্ট করবেন বা সিজিএম টেস্ট করবেন, করে দেখবেন যে রেগুলার ওই লেভেলে ব্লাড গ্লুকোজটা আছে কিনা। যদি থাকে তাহলে আপনার অ্যাটলিস্ট সারা জীবনে ডায়াবেটিস সংক্রান্ত কোনো অর্গ্যান ড্যামেজ হবে না। কিন্তু আপনাকে এটা বুঝতে হবে যে শুধু ব্লাড গ্লুকোজ টেস্ট করলে কিন্তু কিছুই হচ্ছে না। ডায়াবেটিস মানে কিন্তু ব্লাড সুগার নয়, ডায়াবেটিস মানে একটা রোগ যেটাতে ব্লাড সুগার বেশি, তার থেকে অন্যান্য অর্গ্যান ড্যামেজ হয়। তাহলে ডাক্তার যখন আপনাকে দেখে তিনি আপনাকে অনেকগুলো টেস্ট রেগুলার বেসিসে করান। এবার এই টেস্টগুলো কোন টেস্ট কখন করাতে হবে সেটা আপনার ডাক্তার বেস্ট বুঝবে, বাট এই সংক্রান্ত অনেক গাইডলাইন্স আছে। তাতে জেনারেলি বলা হয় যে কোনো ডায়াবেটিক পেশেন্ট যে ওষুধ খাচ্ছে তাকে কিন্তু 3 মাস বাদে ডাক্তার দেখাতেই হবে।
যদি না আপনার ডাক্তার নিজে থেকে বলে যে 3 মাসের জায়গায় আমি আপনাকে 4 মাসে দেখলেও হবে, বিকজ আপনি হয়তো যেরকম আপনি লাইফস্টাইল লিড করছেন সেটা ভালোর দিকে চলেছে বা ওষুধ আপনার কমে এসেছে, তাহলে 3-এর জায়গায় 4 মাস করলেও হবে। বাট এর থেকে দেরি করলে কিন্তু হবে না। কেন হবে না? বিকজ যখন আপনি ওষুধ খাবেন তখন সেই ওষুধের সাইড এফেক্টে কিন্তু কিছু অর্গ্যান ড্যামেজ হতেও পারে, তাহলে সেগুলো আপনার ডাক্তার চেক করে করে দেখবে। অর্গ্যান ড্যামেজ হয় আইদার যদি ব্লাড গ্লুকোজ বেশি থাকে অথবা ওষুধের সাইড এফেক্ট হিসেবে। যদি আপনার ব্লাড গ্লুকোজ কম থাকে বা যদি আপনি ওষুধ না খান, মানে যেটা আমাদের ডায়াবেটিস রিভার্সাল পেশেন্টদের হয় যে তাদের ব্লাড গ্লুকোজটা কমে আসে ওষুধ ছাড়া, তাহলে তাদের বিরাট কোনো ড্যামেজ হওয়ার চান্স অলমোস্ট নেই। কিন্তু আপনি যদি ওষুধ খান এবং আপনার ব্লাড গ্লুকোজ বেশি, তাহলে কিন্তু আপনার অর্গ্যান ড্যামেজ হওয়ার চান্সটা খুব বেশি। সুতরাং ডাক্তার যেরম বলেছে সেরম সময় সেই টেস্টগুলো করে নিয়ম করে ডাক্তার দেখাবেন। বা অনেক ক্ষেত্রে হয় যে ডাক্তার হয়তো চেম্বারে অ্যাভেলেবেল নয় বা আপনার শরীর খারাপ, আপনি ট্রাভেল করতে পারছেন না, অনলাইন দেখিয়ে নেবেন। কোভিডের পর থেকে তো এখন অনলাইন কনসালটেশন খুবই কমন হয়ে গেছে এবং অনলাইনে জেনারেলি আপনার কোনো ডিফারেন্সই হবে না। আপনি চেম্বারে এসে যে অ্যাপয়েন্টমেন্টে যে কনসালটেশন পাবেন অনলাইনেও একদম এক পাবেন। উল্টে আপনাকে চেম্বারে আসার সময় বা খরচ বা এখানকার ওয়েট কিছুই করতে হবে না। সুতরাং সময় দেখানোটা বেশি ইম্পর্টেন্ট, সেটা অনলাইন হোক বা চেম্বারে হোক। এবার ধরুন ডাক্তার আপনাকে কিছু টেস্ট করতে দেবে, যেমন আপনার কিডনির টেস্ট, আপনার কোলেস্টেরলের টেস্ট, আপনার লিভারের টেস্ট, হিমোগ্লোবিন এটসেট্রা। তার সাথে মাঝে মাঝে ইউরিন টেস্ট করানো হবে। তার সাথে আপনার চোখটা আপনাকে দেখিয়ে নিতে হবে বছরে একবার, যদি কোনো রোগ না থাকে। আর চোখের কোনো রোগ হলে তো চোখের ডাক্তার তো আপনাকে বলেই দেবে যে কত ফ্রিকুয়েন্টলি তাকে দেখাতে হবে। এইগুলো আপনাকে মিনিমাম করতে হবে ঘুরিয়ে ফিরিয়ে। তাহলে এইগুলো কিন্তু আপনি সময়ে করাবেন, এটাকে একদম ইগনোর করবেন না। মনে করবেন না যে ব্লাড গ্লুকোজটা আন্ডার কন্ট্রোল আছে বলে আপনি খুব ভালো আছেন। আপনি হয়তো ভালো আছেন, কিন্তু চেষ্টা করতে হবে প্রতিটা ভিজিটেই ডাক্তারের কাছে গিয়ে ওষুধটা কমানোর চেষ্টা করতে। আমার কাছে যখন পেশেন্ট আছে আমি অলওয়েজ চেষ্টা করি যে কী করলে তার ওষুধটা কমবে, কী করলে অনেক কম পাওয়ারের ওষুধ দেওয়া যাবে যাতে সুগার ফল করার ভয়টা না থাকে। এই ব্যাপারে একটা ভিডিও আমি করেছি যে ডায়াবেটিসের ওষুধের সাইড এফেক্ট, দয়া করে সেটা দেখে নেবেন, তাহলে বুঝতে পারবেন। তাহলে আপনার আইডিয়া হবে যে আমি কি করে ওষুধটা কমাবো আর আমি কি করে আমার অর্গ্যান ড্যামেজটা প্রতিরোধ করব। সেই জন্য নিয়ম মেনে চললে এটা খুব ইজিলি আপনি অ্যাচিভ করতে পারবেন। ডায়াবেটিসে সুস্থ থাকাটা একদমই কঠিন নয়, আপনাকে খালি একটু সচেতন হতে হবে, নলেজটা থাকতে হবে আর একটু ডিসিপ্লিন বা ইচ্ছা থাকা দরকার যে আমি ভালো থাকবো। এইটুকু করলেই ডায়াবেটিসটা কন্ট্রোলে রাখা কোনো কঠিন ব্যাপার একেবারেই নয়। আশা করি এই ভিডিওতে যে কথাগুলো বললাম সেগুলো আপনি শুনবেন, ফলো করে চলবেন এবং সারা জীবন ডায়াবেটিস থাকা সত্ত্বেও কোনো রকম বিরাট ঝামেলায় পড়বেন না। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ভিডিওটা ভালো লেগে থাকলে বন্ধুবান্ধবদের সাথে, ফ্যামিলি মেম্বারদের সাথে শেয়ার করবেন, তাহলে তাদেরও উপকার হবে। নমস্কার।